তিতাস সাধারণ একটি নদী মাত্র। কোনো ইতিহাসের কেতাবে, কোনো রাষ্ট্রবিপ্লবের ধারাবাহিক বিবরণীতে এ নদীর নাম কেউ খুঁজিয়া পাইবে না। কেননা তার বুকে যুযুধান দুই দলের বুকের শোণিত মিশাইয়া ইহাকে কলঙ্কিত করে নাই। কিন্তু তাই বলিয়া তার কি সত্যিই কোনো ইতিহাস নাই? শৈশব থেকে কৈশোর, যৌবন থেকে বার্ধক্য, গপ্প শুনতে কার না ভালো লাগে? আর যদি সেই গপ্প হয়ে ওঠে একান্ত নিজের গপ্প। চলুন স্মৃতির পাতাকে একটু উস্কে দিয়ে শুনি বৈঠকখানার গপ্প। দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার ও অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। নমস্কার, আমি তনুময়, আর আপনারা শুনছেন বৈঠকখানার গপ্প। আজকের নিবেদন অদ্বৈত মল্লবর্মণের সেই বিখ্যাত উপন্যাস তিতাস একটি নদীর নাম। উপন্যাসটিকে লেখক 4টি পর্বে ভাগ করেছেন। প্রতিটি পর্বে আবার রয়েছে 2টি করে খণ্ড। লেখকের বিভাজন অনুযায়ী উপন্যাসটিকে আপনারা ধারাবাহিকভাবে শুনতে পাবেন। চলুন শুরু করি। তিতাস একটি নদীর নাম, প্রথম পর্ব। তিতাস একটি নদীর নাম। তার কুলজড়া জল, বুক ভরা ঢেউ, প্রাণ ভরা উচ্ছ্বাস। স্বপ্নের ছন্দে সে বহিয়া যায়। ভোরের হাওয়ায় তার তন্দ্রা ভাঙে, দিনের সূর্য তাকে তাতায়, রাতের চাঁদ ও তারারা তাকে নিয়ে ঘুম পাড়াইতে বসে, কিন্তু পারে না। মেঘনা পদ্মার বিরাট বিভীষিকা তার মধ্যে নাই। আবার রমু মোড়লের মরাই, যদু পণ্ডিতের পাঠশালার পাশ দিয়া বহিয়া যাওয়া শীর্ণ পল্লী তটিনীর চোরা কাঙালপনাও তার নাই। তিতাস মাঝারি নদী। দুষ্টু পল্লী বালক তাকে সাঁতরাইয়া পার হইতে পারে না। আবার ছোট নৌকায় ছোট বউ নিয়া মাঝি কোনোদিন ওপার যাইতে ভয় পায় না। তিতাস শাহী মেজাজে চলে। তার সাপের মতো বক্রতা নাই, কৃপণের মতো কুটিলতা নাই। কৃষ্ণপক্ষের ভাঁটায় তার বুকের খানিকটা শুষিয়া নেয়, কিন্তু কাঙাল করে না। শুক্লাপক্ষের জোয়ারের উদ্দীপনা তাকে ফোলায়, কিন্তু উদ্দেল করে না। কত নদীর তীরে একদা নীল ব্যাপারীদের কুঠি কেল্লা গড়িয়া উঠিয়াছিল। তাদের ধ্বংসাবশেষ এখনো খুঁজিয়া পাওয়া যায়। কত নদীর তীরে মোগল পাঠানের তাঁবু পড়িয়াছে। মগধের ছিপ নৌকা রক্ত লড়াইয়ে মাতিয়াছে। উহাদের তীরে তীরে কত যুদ্ধ হইয়াছে। মানুষের রক্তে, হাতি ঘোড়ার রক্তে সেসব নদীর জল কত লাল হইয়াছে। আজ হয়তো তারা শুকাইয়া গিয়াছে, কিন্তু পুঁথির পাতায় রেক কাটিয়া রাখিয়াছে। তিতাসের বুকে তেমন কোনো ইতিহাস নাই, সে শুধু একটা নদী। তার তীরে বড় বড় নগরী বসানো নাই। সওদাগরের নৌকারা পাল তুলিয়া তার বুকে বিচরণ করিতে আসে না। ভূগোলের পাতায় তার নাম নাই। ঝর্ণা থেকে জল টানিয়া পাহাড়ি ফুলেদের ছুঁইয়া ছুঁইয়া উপল ভাঙিয়া নামিয়া আসার আনন্দ কোনো কালে সে পায় নাই। অসীম সাগরের বিরাট চুম্বনে আত্মবিলয়ের আনন্দও কোনো কালে তার ঘটিবে না। দুরন্ত মেঘনা নাচিতে নাচিতে কোনো কালে কোনো অসতর্ক মুহূর্তে পা ফসকাইয়াছিল। বাঁ তীরটা একটু মচকাইয়া গিয়া ভাঙিয়া যায়। স্রোত আর ঢেউ সেখানে প্রবাহের সৃষ্টি করে। ধারা সেখানে নরম মাটি খুঁজিয়া কাটিয়া ভাঙিয়া দুমড়াইয়া পথ সৃষ্টি করিতে থাকে। এক পাকে শত শত পল্লী, দুই পাশে রাখিয়া অনেক জঙ্গল, অনেক মাঠ ময়দানের ছোঁয়া লইয়া ঘুরিয়া আসে। মেঘনার গৌরব আবার মেঘনার কোলেই বিলীন হইয়া যায়। এই তার ইতিহাস। কিন্তু সে কি আজকের কথা? কেউ মনেও করে না কিসে তার উৎপত্তি হইল। শুধু জানে সে একটি নদী। অনেক দূরপাল্লার পথ বাহিয়া ইহার দুই মুখ মেঘনায় মিশিয়াছে। পল্লী রমণীর কাঁকনের দুই মুখের মধ্যে যেমন একটু ফাঁক থাকে,
তিতাসের দুই মুখের মধ্যে রহিয়াছে তেমনি একটুখানি ফাঁক, কিন্তু কাঁকনের মতোই তার বলয়াকৃতি। অনেক নদী আছে বর্ষার অকুণ্ঠ প্লাবনে ডুবিয়া তারা নিশ্চিহ্ন হইয়া যায়, পারের কোনো হদিস থাকে না, সব দিক একাকার। কেউ তখন বলিতে পারে না এখানে একটা নদী ছিল। সুদিনে আবার তাদের উপর বাঁশের সাঁকর বাঁধ পড়ে, ছেলে মেয়ে বুড়ো বুড়িরা পর্যন্ত একখানা বাঁশে হাত রাখিয়া আর একখানা বাঁশে পা টিপিয়া টিপিয়া পার হইয়া যায়। ছেলে কোলে নারীরাও যাইতে পারে। নৌকাগুলি অচল হয়, মাঝিরা কোমরে দড়ি বাঁধিয়া সেগুলিকে টানিয়া নেয়। এপারে ওপারে ক্ষেত, চাষিরা দিনের রোদে তাতিয়া কাজ করে। এপারের চাষি ওপারের জনকে ডাকিয়া ঘরের খবর জিজ্ঞাসা করে, ওপারের চাষি ঘাম মুছিয়া জবাব দেয়। গরুগুলি নামাইয়া স্নান করিতে চেষ্টা করে, অবগাহন স্নান, কিন্তু গা ডোবে না। কাক স্নান করা মাত্র সম্ভব হয় কোনো রকমে। নারীরা কোমর জলে গা ডুবাইবার চেষ্টায় উবু হইয়া দুই হাতে ঢেউ তুলিয়া নিচু করা ঘাড়ে পিঠে জল দিয়া স্নানের কাজ শেষ করে। শিশুদের ডুবিবার ভয় নাই বলিয়া মায়েরা তাদের জলে ছাড়িয়া দিয়াও নিরুদ্বেগে বাসন মাজে, কাপড় কাচে, আর 1 পয়সা দামের কার্বলিক সাবানে পা ঘষে। অল্প দূরে ঘর, পুরুষ মানুষে ডাক দিলে এখান হইতে শোনা যাইবে, তাই ব্যস্ততা নাই। কিন্তু সত্যি কি ব্যস্ততা নাই? যে মানুষটা একগা ঘাম লইয়া খেতে কাজ করিয়া বাড়ি গেল, তার ভাত বাড়িয়া দিবার লোকের মনে ব্যস্ততা থাকিবেই তো। দুপুরে নারীরা ঘাটে বেশি দেরি করে না, কিন্তু সকালে সন্ধ্যায় দেরি করে। পুরুষেরা এজন্য কিছু বলে না। তারা জানে এ নদী দিয়া কোনো সওদাগরের নৌকার আসা যাওয়া নাই। শীতে বড় কষ্ট, গমগম করিয়া জলে নামিতে পারে না, জল খুব কম, সারা গা তো ডোবেই না, কোমর অবধিও ডোবে না। শীতের কনকনে ঠান্ডা জলে হুম করিয়া ডুবিয়া ভাসিয়া উঠিবার উপায় নাই। একটু একটু করিয়া শরীর ভিজে, মনে হয় একটু একটু করিয়া শরীরের মাংসের ভিতর ছুরি চালাইতেছে কেউ। চৈত্রের শেষ খরায় খাঁ খাঁ করে। এতদিন যে জলটুকু অবশিষ্ট ছিল তাও একটু একটু করিয়া শুষিতে শুষিতে একদিন নিঃশেষ হইয়া যায়। ঘামের গা ধুইবার আর উপায় থাকে না। গরুরা জল খাইতে ভুল করিয়া আসিয়া ভাবনায় কাতর হয়। মাঘের মাঝামাঝি সর্ষে ফুলে আর কড়াই মটরের সবুজিমায় দুই পারে নকশা করা ছিল। নদীতেও ছিল একটু জল। জেলেরা 3 কোনা ঠেলা জাল ঠেলিয়া চাঁদা পুঁটি ট্যাংরা কিছু কিছু পাইত। কিন্তু চৈত্রের খরায় এসবের কিছুই থাকে না। মনে হয় মাঘ মাসটা ছিল একটা স্বপ্ন। চারিদিক ধু ধু করা রুক্ষতায় কাতরায়। লোকে বিচলিত হয় না, জানে তারা এ সময় এমন হয়। তিতাসের 13 মাইল দূরে এমনি একটি নদী আছে, নাম বিজয় নদী। তিতাসের পাড়ের জেলেদের অনেক কুটুম বিজয় নদীর পাড়ের পাড়াগুলিতে আছে। তিতাসের পাড়ের ওরা ওই নদীর পাড়ের কুটুম বাড়িতে অনেকবার বেড়াইতে গিয়াছে, বিয়ের কোণের খোঁজে গিয়াছে। সেসব গাঁয়ে তারা দেখিয়াছে চৈত্রের খরায় নদী কত নিষ্করুণ হয়। একদিক দিয়া জল শুকায়, আর একদিক দিয়া মাছেরা দমবন্ধ হওয়ার আশঙ্কায় নাক জাগাইয়া হাঁপায়। মাছেদের মতো জেলেদেরও তখন দমবন্ধ হইতে থাকে। সামনে মহাকালের শুষ্ক এক কঙ্কালের ছায়া দেখিয়ে তারা এক সময় হতাশ হইয়া পড়ে। যারা বর্ষার সময় চাঁদপুরের বড়গাঙে নৌকা লইয়া প্রবাস বাহিতে গিয়াছিল, তারা সেখানে নিকারির জিম্মায় নাও ও জাল রাখিয়া রেলে চড়িয়া আসিয়া পড়ে। তাদের কোনো চিন্তা থাকে না, হাতের টাকা ভাঙিয়া এই দুর্দিন পার করে। কিন্তু যারা বর্ষায় ঘরের মায়া ছাড়িয়া বাহির হয় নাই, তারাই পড়ে বিপদে। নদী ঠনঠনে, জাল ফেলিবে কোথায়? 3 কোনা ঠেলা জাল কাঁধে ফেলিয়া আর এক কাঁধে গলা চিপা ডোলা বাঁধিয়া এপাড়া সেপাড়া টই টই করিয়া ঘুরিতে থাকে।
কোথায় পানাপুকুর আছে মালিকহীন ছাড়া বাড়িতে। চারপাড়ে বনবাদারের ঝুপড়ি, তার ওই ঝরা পাতা পড়িয়া পচিয়া ভারী হইয়া তলায় শায়িত আছে। তার ওই উপর দিয়ে ভাসিয়া উঠিয়া ছোট মাছেরা ফোট দেয়। গলা জল শুকাইয়া কোমর জল, কোমর জল শুকাইয়া হাঁটু জল হইয়াছে। মাছেদের ভাবনার অন্ত নাই, কিন্তু অধিক ভাবিতে হয় না। গোপাল কাছা দেওয়া দীর্ঘকার মালো কাঁধে জাল নামাইয়া সেন দৃষ্টিতে তাকাইতে তাকাইতে একসময় খেউ দিয়া তুলিয়া ফেলে। মাছেদের ভাবনা এখানেই শেষ হয়, কিন্তু মাছ যারা ধরিল তাদের ভাবনার আর শেষ হয় না। তাদের ভাবনা আরও সুদূর প্রসারী, সামনে বর্ষাকাল পর্যন্ত। বর্ষাকালের আর খুব বেশি দেরি নাই। সংকট অবসানের সম্ভাবনায় অনেক মালো উদ্বেগের পাহাড় ঠেলিয়া চলিয়াছে হাতে ঠেলা জাল লইয়া। চুনোপুঁটি যা পায় ধরিয়া পোয়া দেড় পোয়া চাউলের জোগাড় করিতেছে। কিন্তু গৌরাঙ্গ মালোর দিন আর চলিতে চায় না। একদিন অনেক খানা ডোবায় খেউ দিয়া কিছু পাইল না। নামিলে টকবক করিয়া পচা জলের ভুরভুরি উঠে। আর খেউ দিলে ৩-৪টে ব্যাঙ জাল হইতে লাফাইয়া এদিকে ওদিকে পড়িয়া যায়। উঠানের একদিকে একটা ডালিম গাছ, পাতা শুকাইয়া গিয়াছে। গৌরাঙ্গ সুন্দরের বউ লাগাইয়াছিল। বউ যৌবন থাকিতেই শুকাইয়া গিয়াছিল। গাল বসিয়া বুক দড়ির মতো সরু হইয়া গিয়াছিল। বুকের স্তন দুটি বুকেই বসিয়া গিয়াছিল তার। তারপর একদিন সে মরিয়া গিয়াছিল। সে মরিয়া গিয়া গৌরাঙ্গকে বাঁচাইয়াছে। তার কথা গৌরাঙ্গ সুন্দরের আর মনে পড়ে না। তারই মতো শুকাইয়া যাওয়া তারই হাতের ডালিম গাছটা চোখে পড়িতে আজ মনে পড়িয়া গেল। উহ, বউটা মরিয়া কি ভালোই না করিয়াছে। থাকিলে আজ তার অবস্থা হইত ঠিক নিত্যানন্দ দাদার মতো। নিত্যানন্দ থাকে উত্তরের ঘরে। তার বউ আছে, তার আছে একটি ছেলে, একটি মেয়ে। নিত্যানন্দ পরিবারের দিকে চাহিয়া গৌরাঙ্গ শিহরিয়া ওঠে। এক পেটের ভাবনা নিয়েই বাঁচি না। দাদা 4টি পেটের ভাবনা মাথায় করিয়া কেমন তামাক খাইতেছে, তার যেন কোনো ভাবনা নাই। সত্যি নিত্যানন্দের আর কোনো ভাবনা নাই। যতই ভাবিয়াছে দেখিয়াছে কোনো কুল কিনারা পাওয়া যায় না। বউ ঝিমাইতেছে। ছেলে মেয়ে দুইটা নেতাইয়া পড়িয়া কিসের নির্ভরতায় অক্ষম নিত্যানন্দর মুখের দিকে চাহিয়া আছে। আর নিত্যানন্দ কোনো উপায় না দেখিয়া কেবল তামাকটা নিতেছে। পশ্চিমের ভিটায় গৌরাঙ্গ সুন্দরের ঘর। ডালিম গাছে কাঁধের জাল ঠেকাইয়া দিয়া ডোলাটা ছুঁড়িয়া ফেলিল দাওয়ার একদিকে। দক্ষিণ ও পূর্ব দিকের ভিটা খালি। তাদের 2 কাকা থাকিত। এক কাকা মরিয়া গিয়াছে এবং তার ঘর বেচিয়া তার শ্রাদ্ধ করিতে হইয়াছে। আর এক কাকা ঘর ভাঙিয়া লইয়া আর এক গাঙে ছাড়িয়া গিয়াছে। গৌরাঙ্গ অকারণে খেঁকাইয়া উঠিল। খালি তামুক খাইলে পেট ভরব? কি খামু তবে? না, লোকটার কেবল পেটই শুকায় নাই, মাথাও শুকাইয়া গিয়াছে। চলো যাই বুধাইর বাড়ি। নয়নপুরে বোধাই মালো টাকায় সব মালদের চেয়ে বড়। বাড়িতে 4-5টা লৌটিনের ঘর। 2 ছেলে রোজগারি লোক। বোধাই হাতির মতো মোটা ও কালো, শরীরেও হাতির মতো জোর। তার কারবার অন্য ধরনের। বড় বড় দিঘি ইজারা নিয়া মাছের পোনা ফেলে, মাছ বাড়িতে থাকে। আর তারা 3 বাপ বেটা লোকজন লইয়া জাল ফেলে, মাছ তোলে, মাছ চালান দেয়। এ কাজে বোধাই অনেক লোকজন খাটায়। নদীতে জল না থাকিলে মালোরা যখন 2 চোখে অন্ধকার দেখে তখন তারা যায় বোধাইয়ের বাড়িতে। কিন্তু তিতাসে কত জল, কত স্রোত, কত নৌকা, সব দিক দিয়াই সে অকৃপণ। আর বিজয় নদীর তীরে তীরে যে মালোরা ঘর বাঁধিয়া আছে তাদের কত কষ্ট। নদী শুকাইয়া গেলে তাদের নৌকাগুলি অচল হইয়া থাকে, আর কাঠফাটা রোদে কেবল ফাটে।
তিতাস তীরের মালোরা যারা সেখানে বেড়াইতে গিয়াছে, চৈত্রের খরায় নদী কত নিষ্করুণ হয় দেখিয়া আসিয়াছে। রিক্ত মাঠের বুকে ঘূর্ণির বুভুক্ষা দেখিতে দেখিতে ফিরতি পথে তারা অনেকবার ভাবিয়াছে, তিতাস যদি কোনোদিন এই রকম শুকাইয়া যায়। ভাবিয়াছে এর আগেই হয়তো তাদের বুক শুকাইয়া যাইবে। ভাবিতে ভাবিতে হঠাৎ পাশের জনকে নিতান্ত খাপছাড়া ভাবে বলিয়াছে, বিজনার পারের মালগুষ্টি বড় অভাগা রে ভাই, বড় অভাগা। যারা বিজয় নদীর দশা দেখে নাই, বছরের পর বছর কেবল তিতাসের তীরেই বাস করিয়াছে, তারা এমন করিয়া ভাবে না। তারা ভাবে 3 কোনা ঠেলা জাল আর একটা জাল, তারে হাঁটু জলে ঠেলাইতে হয়, ওঠে চিংড়ির বাচ্চা। হাত 3 তো মোটে লম্বা, বিজয়ের বুকে তাই ডোবে না। তিতাসের জলে বড় বড় জাল ফেলিয়া তারা কত রকমের মাছ ধরে। এখানে যদি তিতাস নদী না থাকিত, বিজয় নদী থাকিত, তবে নাকের চারদিক থেকে বায়ুটুকু সরাইয়া রাখিলে যা অবস্থা হয়, তাদের ঠিক সেই রকম অবস্থা হইত। ওদের মতো ঠেলা জাল ঘাড়ে করিয়া গ্রামে গ্রামান্তরের খানা ডোবা খুঁজিয়া মরিতে হইত 2 আনা 10 পয়সার মোরালা ধরিবার জন্য। জেলেদের বৌঝিরা ভাবে অন্যরকম কথা। বড় নদীর কথা যারা শুনিয়াছে, যেসব নদীর নাম মেঘনা আর পদ্মা, কি ভীষণ পাড় ভাঙে, নৌকা ডোবায়, কি ঢেউ, কি গহীন জল, চোখে না দেখিয়া বুক কাঁপে। কত কুমির আছে সেসব নদীতে। তাদের পুরুষদের মাছ ধরার জীবন। রাতে বেরাতে তারা জলের উপরে থাকে। এত বড় নদীতে তারা বাহির হইত কি করিয়া? তাদের নদীতে পাঠাইয়া মেয়েরা ঘরে থাকিতই বা কেমন করিয়া? তিতাস কত শান্ত। তিতাসের বুকে বড় তুফানের রাতেও স্বামী পুত্রদের পাঠাইয়া ভয় করে না। বউরা মনে করে স্বামীরা তাদের বাহুর বাঁধনেই আছে। মায়েরা ভাবে ছেলেরা ঠিকই মায়ের বুকে মাথা এলাইয়া দিয়া শান্ত মনে মাছ ভরা জাল গুটাইতেছে। বাংলার বুকের জটার মতো নদীর পেঁচ, সাদা ঢেউতলা জটা, কোনো মহাস্থবিরের চুম্বন রস সিক্ত বাংলা। তার জটাগুলি তার বুকের তারুণ্যের উপর দিয়া সাপ খেলানো জটিলতা জাগাইয়া নিম্নাঙ্গের দিকে সরিয়া পড়িয়াছে। এ সবই নদী। সবগুলি নদীর রূপ এক নয়। উহাদের ব্যবহার এবং উহাদের সহিত ব্যবহার তাও ভিন্ন রকমের। সবগুলি নদী মানুষের প্রাত্যহিক জীবনের কাজে আসে, কিন্তু এ কাজে আসার নানান ব্যতিক্রম আছে। বড় নদীতে সওদাগরের নৌকা আসে পাল উড়াইয়া। উহার বিশাল বুকে জেলেরা সারাদিন নৌকা লইয়া ভাসিয়া থাকে। নৌকায় রাঁধে, খায়, ঘুমাইয়া থাকে, মাছ ধরে। সব বিষয়ে একটু কঠোর রূপ এখানে প্রকটিত। তীরে তীরে বালুচর, তাল নারিকেল সুপারির বাগ। স্রোতের খরায় তীরের মাটি কাটে, ধসে। ঢেউয়ের আঘাতে তীরগুলি ভাঙিয়া খসিয়া পড়ে। গৃহস্থালি ভাঙে, ক্ষেত খামার ভাঙে। তাল নারিকেল সুপারির গাছগুলি সারি বাঁধিয়া ভাঙিয়া পড়ে, ক্ষমা নাই। ভাঙাগড়ার এক রুদ্র দোলার দোলনায় করাল এক চিত্তচঞ্চল ক্ষিপ্ত আনন্দ। সেই এক ধরনের শিল্প। শিল্পের আর একটা দিক আছে। সৌম্যকান্ত, করুণ, স্নিগ্ধ, প্রসাদ গুণের মাধুর্যে রঞ্জিত এ শিল্প। এ শিল্পের শিল্পী মহাকালের তাণ্ডব নৃত্য আঁকিতে পারে না। পিঙ্গল জটার বাঁধন খসিয়া পড়ার প্রচণ্ডতা এ শিল্পীর তুলিকায় ধরা দিবে না। এ শিল্পের শিল্পী মেঘনা, পদ্মা, ধলেশ্বরীর তীর ছাড়িয়া তিতাসের তীরে আঙিনা রচনা করিয়াছে। এ শিল্পী যে ছবি আঁকে তা বড় মনোরম। তীর ঘেঁষিয়া সব ছোট ছোট পল্লী, তারপর জমি, তাতে অঘ্রাণ মাসে পাকা ধানের মৌসুম, মাঘ মাসে সর্ষে ফুলের অজস্র হাসি, তারপর পল্লী, ঘাটের পর ঘাট, সে ঘাটে জীবন্ত ছবি। মা তার নাদুস নুদুস ছেলেকে ডুবাইয়া চুবাইয়া তোলে। বৌঝিরা সব কলসি লইয়া ডুব দেয়, পরক্ষণে ভাসিয়া ওঠে। অল্প দূর দিয়া নৌকা যায়, একের পর এক।
কোনোটাতে ছই থাকে, কোনোটাতে থাকে না। কোনো কোনো সময় ছইয়ের ভিতর নয়া বউ থাকে। বাপের বাড়ি থেকে স্বামী তার বাড়িতে লইয়া যায়। তখন ছইয়ের এপারে ওপারে থাকে বউয়েরই শাড়ি কাপড়ের বেড়া। স্বামীর বাড়ি থেকে যখন বাপের বাড়ি যায় তখন কিন্তু কাপড়ের বেড়া থাকে না, থাকে না তার মাথায় ঘোমটা। ছইয়ের বাহিরে বসিয়া ঘাটগুলির দিকে চাহিয়া থাকে সে। স্বামীর বাড়ির ঘাট অদৃশ্য না হইলে কিন্তু সে ছইয়ের বাইরে আসে না। তারা স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি আর বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ি যায় অনেক হাসি কান্নার ঢেউ বুকে লইয়া। যে বউ স্বামীর বাড়ি যায় তার এক চোখে প্রজাপতি নাচে আর এক চোখে থাকে জল। এরা সব ভিন জাতের বউ, বামুন কায়েত নানা জাতের। জেলেদের বউরা জেলে নৌকাতেই যায়। তারা অত সুন্দরীও নয়, অত তাদের আবরুরও দরকার হয় না, কিন্তু ওরা খুব সুন্দরী। জেলের ছেলেরা কপালের দোষ দেয়, অমন সুন্দর বউ তাদের জীবনে কোনোদিন আসিবে না। ভালো করিয়া চায় তারা। ভালো করিয়া চাইতে পারিলে প্রায়ই ছইয়ের ফাঁক দিয়া বাতাসে শাড়ি একটু সরিয়া গেলে চকিতে তার ওই ফাঁক দিয়া টুকটুকে একখানা মুখ আর একজোড়া চোখ চোখে পড়িবে। বউয়ের অভিভাবক ছইয়ের দুই মুখে গুজিয়া দিয়াছে শাড়ির বেড়া। তাতে বউকে সকলে দেখিতে পারে না, কিন্তু বউ সকলকে দেখিতে পায়। তিতাসের জলে অনেক মাছ। মালোর ছেলের স্ফূর্তি রসাইয়া ওঠে, জালের দিকে চোখ রাখিয়া গাহিয়া ওঠে। আগে ছিলাম ব্রাহ্মণের মাইয়া, করতাম শিবের পূজা। জালুয়ার সনে কইরা প্রেম, কাটি সনের সুতারে নচিবে এই ছিল। বউ ঠিক শুনিতে পাইবে। গ্রামের পর খাল। নৌকাখানা সেখানে ঢুকিয়া পড়ে। সাপের জিহ্বার মতো চকিতে সে খাল গ্রামকে ঘুরিয়া কোথায় পলাইয়া গিয়াছে, হয়তো আরও দূরে গিয়াছে। আরও কয়েকখানা গ্রামের পাশ দিয়া জের টানিতে টানিতে গিয়া তারই কোনোটিতে বউকে লইয়া যাইবে। খালের পাড়েই বাড়ি। ছোট্ট ছেলেপিলেরা তৈরি হইয়া আছে। বউকে কি করিয়া চমকাইয়া দিবে। তৈরি হইয়া আছে হয়তো আরও কেউ। খালটা এইখানে শুকাইয়া গিয়াছে। এইখানে নৌকা হইতে উঠিয়া বউকে খানিকটা হাঁটিয়া যাইতে হইবে। শিল্পী শান্ত সবুজ সুন্দর রঙে ক্ষেতগুলির বুকে বুকে নকশা আঁকিয়া রাখিয়াছে। তাহারই আল দিয়া বউকে হাঁটিতে হইবে। তিতাসের তীরে না থাকার কি কষ্ট। যে বউয়ের যাওয়ার বাড়ি একেবারে তিতাসের তীরে, কর্মচঞ্চল ঘাটখানাতে তার নৌকা লাগে। 10 জোড়া নারীর চোখের দরদে স্নান করিয়া সে বউ নৌকা থেকে নামে। তারপর বাপের বাড়ি হইলে এক দৌড়ে ঘরে ঢুকিয়া ছোট ছোট ভাই বোনেদের বুকে চাপিয়া ধরে। আর স্বামীর বাড়ি হইলে পিঠের কাপড় শুদ্ধ টানিয়া তুলিয়া ঘোমটা বড় করে। তারপর আগে পিছে 2-4 জন নারীর মাঝখানে থাকিয়া ধীরে ধীরে জড়িত পায়ে ঘাটের পথটুকু অতিক্রম করে। পথটুকু অতিক্রম করিয়া জমিলা বাহির বাড়ির মসজিদ লগ্ন মক্তের কোণে পা দিয়া একবার পিছন ফিরিয়া চাহিল। তার স্বামী মাঝির সঙ্গে তখনও কেরায়া নিয়া দরদস্তর করিতেছে। 2 আনা ফেলিয়া দিলেই মাঝি খুশি হইয়া চলিয়া যায়। বুড়া মাঝি যা খাটিয়াছে, সঙ্গে মাত্র 2 ননদ, তাও ননদের ছোট সংস্করণ। সন্ধ্যা ঘনাইয়া আসিয়াছে। ভয় করে না বুঝি, লোকটা যেন কি। তাদের আসিতে বলিয়া নিজে আসিতেছে না। বাড়ির পথে বড় বড় ঘাস। সাপ বাহির হইয়াছে হয়তো। ব্যাং মনে করিয়া এখনই জমিলার পায়ের বুড়ো আঙুলে যদি ছোবল দেয়। ছমির মিয়া হিসাবি লোক, কাউকে 1 পয়সা ঠকায় না। বেহুদা কাউকে 1 পয়সা বেশিও দেয় না। সব কাজ ওজন করিয়া করে। মাঝি হার মানিয়া নৌকায় গিয়া উঠিলে ছমিরের মনে অনাহুত এক ছোপ প্রসন্নতা রং গুলিয়া দিল। আজ তার কিসের রাত। এ রাতে কেউ কোনোদিন মাঝিকে ঠকায়? কেউ যেন না ঠকায়। মাঝি 10 মিনিট ঝগড়া করিয়া যাহা পায় নাই, 1 মিনিট চুপ করিয়া তাহার 4 গুণ পাইল। চকচকে সিকিটা সাদা নদীর খোলসা অল্প আলোকে ভালো করিয়া
দেখিয়া লইয়া লগিতে ঠেলা দিল। ছমির কাছে আসিলে জমিলার মনে হইল এতক্ষণ এতগুলো সাপ তার পায়ের বুড়ো আঙুলটিকে ঘিরিয়া কিলবিল করিতেছিল, এখন সব কয়টা সরিয়া পড়িয়াছে। কি ভালো তার মানুষটি! কিন্তু তার চাইতেও ভালো একজনকে সে দেখিয়া আসিয়াছে, সেই মালোপাড়ার ঘাটে। বড় ভালো লাগিয়াছে তার মানুষটাকে। প্রথম দৃষ্টিতেই সে তাকে ভালোবাসিয়া ফেলিয়াছে। সেও কি তেমনি ভালোবাসে নাই? কেমন অনুরাগের ভরে চাহিয়াছিল। আর কেমন মানুষ গো! একবার দেখিয়াই মনে হইল যেন কতবার দেখিয়াছি। বেলা ফুরাইতেছে, একটু একটু বাতাস বহিতেছে, আর সেই বাতাসে আমার শাড়ির বেড়া খুলিয়া গেল। আর তখনই তাকে আমি দেখিতে পাইলাম। যদি না খুলিত তবে তো দেখিতেই পাইতাম না। এমনি কত লোককে যে আমরা দেখিতে পাই না, অথচ দেখিতে পাইলে এমনি করিয়া আপন হইয়া যাইত। আমরা কি আর দেখি? যে দেখাইবার সেই দেখায়। তা না হইলে সে যখন জলে ঢেউ খেলাইয়া কলসি ডুবাইল, ঠিক সেই সময়ে আমার শাড়ির বাঁধন খুলিল কেন? বর্ষায় আমার বাপ ওদের গায়ে ভিজা নালিতার আঁটি বোঝাই নৌকা লইয়া যায় পাট ছাড়াইবার জন্য। আবার যখন বাপের বাড়ি যাইব, বাপকে বলিয়া রাখিব এইরকম মেয়েটি দেখিতে, ঠিক আমার মতো। তার বাপকে বলিয়া দেখিও, আমার মেয়ে তোমার মেয়ের সঙ্গে সই পাতাতে চায়, তুমি রাজি আছো কিনা। আগে যা বলিতেছিলাম, এ শিল্পী মহাকালের তাণ্ডব নৃত্য আঁকিতে পারে না। পিঙ্গল জটার বাঁধন খসিয়া পড়ার প্রচণ্ডতা এ শিল্পীর তুলিকায় ধরা দিবে না। এ শিল্পী মেঘনা পদ্মা ধলেশ্বরীর তীর ছাড়িয়া তিতাসের তীরে আঙিনা রচনা করে। এ শিল্পী যে ছবি আঁকে তা বড় মনোরম। তীর ঘেঁষিয়া সব ছোট ছোট গ্রাম, গ্রামের পর জমি, অগ্রায়ণে পাকা ধানের মৌসুম, আর মাঘে সর্ষে ফুলের হাসি। তারপর আবার গ্রাম, লতাপাতা গাছগাছালির ছায়ায় ঢাকা সবুজ গ্রাম। ঘাটের পর ঘাট, সে ঘাটে সব জীবন্ত ছবি। মা তার নাদুস নুদুস শিশু ছেলে মেয়েকে চুবাইয়া তোলে, আর বউঝিরা কলসি লইয়া ডুব দেয়। অল্প একটু দূর দিয়া নৌকা যায় একের পর এক। তিতাস একটি নদীর নাম। এ নামের ব্যুৎপত্তিগত অর্থ তার তীরের লোকেরা জানে না, জানিবার চেষ্টা কোনোদিন করে নাই, প্রয়োজন বোধও করে নাই। নদীর কত ভালো নাম থাকে, মধুমতি, ব্রহ্মপুত্র, পদ্মা, সরস্বতী, যমুনা। আর এক নাম তিতাস। সে কথার মানে কোনোদিন অভিধানে খুঁজে পাওয়া যাইবে না। কিন্তু নদী এ নামে যত প্রিয়, ভালো একটা নাম থাকিলে তত প্রিয় হইতই যে, তার প্রমাণ কোথায়? ভালো নাম আসলে কি? কয়েকটা আখরের সমষ্টি বই তো নয়। কাজললতা মেয়েটিকে বৈদুর্যমালিনী নাম দিলে আর যাই হোক, এর খেলার সাথীরা খুশি হইবে না। তিতাসের সঙ্গে নিত্য যাদের দেখাশোনা, কোনো রাজার বিধান যদি এর নাম চম্পকবতী কি অলকানন্দ রাখিয়া দিয়া যায়, তারা ঘরোয়া আলাপে তাকে সেই নামে ডাকিবে না, ডাকিবে তিতাস নামে। নামটি তাদের কাছে বড় মিঠা, তাকে তারা প্রাণ দিয়া ভালোবাসে, তাই এই নামের মালা তাদের গলায় ঝুলানো। শুরুতে কে এই নাম রাখিয়াছিল তারা তা জানে না। তার নাম কেউ কোনোদিন রাখিয়াছে এও তারা ভাবে না, ভাবিতে বা জানিতেও চায় না। এ কোনোদিন ছিল না, এও তারা কল্পনা করিতে পারে না। কবে কোন দূরতম অতীতে এর পারে তাদের বাপ পিতামহেরা ঘর বাঁধিয়াছিল, এ কথা ভাবা যায় না। এ যেন চিরসত্য, চির অস্তিত্ব নিয়া এখানে বহিয়া চলিয়াছে। এ সঙ্গী তাদের চিরকালের। এ না হইলে তাদের চলে না, এ যদি না হইত তাদের চলিতও না। এ না থাকিলে তাদের চলিতে পারে না। জীবনের প্রতি কাজে এ আসিয়া উঁকি মারে। নিত্যদিনের ঝামেলার সহিত এর চিরমিশ্রণ। নদীর একটা দার্শনিক রূপ আছে। নদী বহিয়া চলে, কালও বহিয়া চলে। কালের বহার শেষ নাই, নদীরও বহার শেষ নাই।
কতকাল ধরিয়া কাল নিরবিচ্ছিন্নভাবে বহিয়াছে। তার বুকে কত ঘটনা ঘটিয়াছে, কত মানুষ মরিয়াছে, কত মানুষ বিশ্রীভাবে মরিয়াছে, কত মানুষ খাইয়া মরিয়াছে, কত মানুষ ইচ্ছা করিয়া মরিয়াছে, আর কত মানুষে মানুষের দুষ্কার্যের দরুন মরিতে বাধ্য হইয়াছে। আবার শত মরণকে উপেক্ষা করিয়া কত মানুষ জন্মিয়াছে। তিতাসও কতকাল ধরিয়া বহিয়া চলিয়াছে। তার চলার মধ্যে তার তীরে তীরে কত মরণের কত কান্নার রোল উঠিয়াছে, কত অশ্রু আসিয়া তার জলের স্রোতে মিশিয়া গিয়াছে, কত বুকের কত আগুন কত চাপা বাতাস তার জলে মিশিয়াছে। কত কাল ধরিয়া এসব নীরবে দেখিয়াছে, দেখিয়াছে আর বহিয়াছে। আবার সে দেখিয়াছে কত শিশুর জন্ম, দেখিয়াছে আর ভাবিয়াছে। ভাবি নিগ্রহের নিগড়ে আবদ্ধ এই অজ্ঞ শিশুগুলি জানে না হাসির নামে কত বিষাদ, সুখের নামে কত ব্যথা, মধুর নামে কত বিষ তাদের জন্য অপেক্ষা করিয়া আছে। ওরা কারা? ওরা মালদের ছেলেরা আর মালদের মেয়েরা। ওরা তারা নয় যাদের দেওয়াল ঘেরা বাড়ি, সামনে আছে পুষ্করিণী, পাশে আছে কুয়া, যাদের আঙিনার পার থেকেই শুরু হইয়াছে পথ। সে পথ গিয়াছে শহরের দিকে, পাশের গাঁগুলিতে এক একটা শাখা পথ ঢুকাইয়া দিয়া। সে পথে ঘোড়ার গাড়ি চলে। আর মালদের ঘরের আঙিনা থেকে শুরু হইয়াছে যত পথ, সে সবই গিয়া মিশিয়াছে তিতাসের জলে। সে সব পথ ছোট ছোট। পথের এধার থেকে বুকের শিশু কাঁদিয়া উঠিলে ওধার থেকে মা টের পায়। এধারের তরুণীর বুকের ধুকধুকানি ওধারের নৌকার মাচানে বসিয়া মালদের তরুণরা শুনিতে পায়। এ পথ অতি খর্ব। দীর্ঘ পথ গিয়াছে মাছ তিতাসের বুক চিরিয়া। সে পথে চলে কেবল নৌকা। তিতাস সাধারণ একটি নদী মাত্র। কোনো ইতিহাসের কেতাবে, কোনো রাষ্ট্রবিপ্লবের ধারাবাহিক বিবরণীতে এ নদীর নাম কেউ খুঁজিয়া পাইবে না। কেননা তার বুকে যুযুধান দুই দলের বুকের শোণিত মিশাইয়া ইহাকে কলঙ্কিত করে নাই। কিন্তু তাই বলিয়া তার কি সত্যি কোনো ইতিহাস নাই? পুঁথির পাতা পড়িয়া গর্বে ফুলিবার উপাদান এই ইতিহাসে নাই সত্য। কিন্তু মায়ের স্নেহ, ভাইয়ের প্রেম, বৌঝিদের দরদের অনেক ইতিহাস এর তীরে তীরে আঁকা রহিয়াছে। সেই ইতিহাস হয়তো কেউ জানে, হয়তো কেউ জানে না, তবু সেই ইতিহাস সত্য। এর পারে পারে খাঁটি রক্তমাংসের মানুষের মানবিকতা আর অমানসিকতার অনেক চিত্র আঁকা হইয়াছে। হয়তো সেগুলি মুছিয়া গিয়াছে, হয়তো তিতাস সেগুলি মুছিয়া নিয়াছে। কিন্তু মুছিয়া নিয়া সবই নিজের বুকের ভিতর লুকাইয়া রাখিয়াছে। হয়তো কোনো দিন কাহাকেও সেগুলি দেখাইবে না, জানাইবে না, কারো সেগুলি জানিবার প্রয়োজনও হইবে না, তবু সেগুলি আছে। যে আখর কলার পাতায় বা কাগজের পিঠে লিখিয়া অভ্যাস করা যায় না, সে আখরে সেসব কথা লেখা হইয়া আছে। সেগুলি অঙ্গদের মতো অমর, কিন্তু সত্যের মতো গোপন হইয়াও বাতাসের মতো স্পর্শপ্রবণ। কে বলে তিতাসের তীরে ইতিহাস নাই? আর সত্য তিতাস তীরের লোকেরা। তারা শীতের রাতে কতক কতক কাঁথার তলাতে ঘুমায়, কতক জলের উপর কাঠের নৌকায় ভাসে। মায়েরা, বোনেরা আর ভাই বউয়েরা তাদের কাঁথার তলা থেকে জাগাইয়া দেয়। তারা এক ছুটে আসে তিতাসের তীরে, দেখে ফর্সা হইয়াছে, তবে রোদ আসিতে আরও দেরি আছে। নিস্তরঙ্গ স্বচ্ছ জলের উপর মাঘের মৃদু বাতাস ঢেউ তুলিতে পারে না। জলের উপরিভাগে বাষ্প ভাসে দেখা যায়, বুঝি অনেক ধোঁয়া। তারা সে ধোঁয়ার নিচে হাত ডোবায়, পা ডোবায়। অত শীতেও তার জল একটু উষ্ণ মনে হয়। কাঁথার নিচের মায়ের বুকের উষ্ণতার দোসর এই মৃদু উষ্ণতাটুকু না পাইলে তারা যে কি করিত। শরতে আকাশের মেঘগুলিতে জল থাকে না, কিন্তু তিতাসের বুকে থাকে ভরা জল। তার তীরের ডুবো মাঠ ময়দানে শাপলা শালুকের ফুল নিয়া, লম্বা লতানে ঘাস নিয়া আর বাড়ন্ত বর্ষালো ধান নিয়া থাকে অনেক জল। ধানগাছ আর শাপলা শালুকের লতাগুলির অনেক রহস্য নিবিড় করিয়া রাখিয়া এ জল আরও কিছুকাল স্তব্ধ হইয়া থাকে। তারপর শরৎ শেষ হইয়া আসে।
কে বুঝি বৃহৎ চুমুকে জল শুষিতে থাকে। বাড়তি জল শুকাইয়া গিয়া তিতাস তার স্বাভাবিক রূপ পায়। যে মাটি একদিন অথই জলের নিচে থাকিয়া মাখনের মতো নরম হইয়া গিয়াছিল, সে মাটি আবার কঠিন হয়। আসে হেমন্ত। হেমন্তের মুমূর্ষু অবস্থায় কখন ধান কাটার মরশুম শুরু হইয়া গিয়াছিল। পাড়ে সবখানেই গ্রাম নাই। এক গ্রাম ছাড়িয়া আর এক গ্রামে যাইতে মাঝে পড়ে অনেক ধান জমি। জমির চাষিরা ধান কাটা শেষ করিয়া ভারে ভারে ধান এদিকে ওদিকের গ্রামগুলিতে বহিয়া নিয়া চলে। তারা তিতাসের ঠিক পাড়ে থাকে না, থাকে একটু দূরে, একটু ভিতরের দিকে। সেখান হইতে মাঘের গোড়ায় আবার তারা তীরে তীরে সর্ষে বেগুনের চারা লাগায়। তীরে যেখানে বালিমাটির চর, সেখানে তারা আলুর চাষ করে। এ মাটিতে शकरकंद আলু ফলায় অজস্র। জোবেদ আলীর জোয়ান ছেলেরা ওপারে আলু লাগাইয়া তিন ভাইয়ে এক সমানে আলি 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 বলিয়া তাদের লম্বা ডিঙিখানা ভাসাইয়া তাতে উঠিয়া পড়িল। বেলা পড়িয়া আসিয়াছে। হালের 4 জোড়া বলদ ও 2 জোড়া ষাঁড় পার করাইতে হইবে। সে কাজ করিবে তাদের মুনিশ 2 জন। সারা বছর তারা জোবেদ আলীর বাড়িতে জন খাটে, খায় দায় মাহিনা পায় সারাদিন। ভোর হইতে রাত অবধি খাটে। রাতের খানিকটা সময় গিয়া নিজেদের বাড়িতে পরিবারের সান্নিধ্য লাভ করিয়া আসে। দিনে মানে আর দেখা হয় না। পরিবারেরাও এ বাড়ি ও বাড়ি ধান ভানিয়া পাট গুটাইয়া কিছু কিঞ্চিত উপায় করে। এইভাবে দিন গুজরায় তারা। কাজেই জোবেদ আলীর ছেলেরা যখন আলি 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 বলিয়া নৌকায় নদী পার হইতে থাকে, মুনিশ 2 জন তখন 4 জোড়া বলদ ও 2 জোড়া ষাঁড়ের অনিচ্ছুক দেহ মন শীতে জলে নামাইয়া মাথায় পাগড়ি বাঁধিয়া গরুদের লেজ ধরিয়া আল্লাহ মমিন বলিয়া সাঁতার দেয়। সকালে এপার হইতে ওপার যাইবার বেলা নাঙল কাঁধে করিয়া সর্ষে ক্ষেতগুলির আলের ওপর দিয়া গিয়াছে। তীর অবধি সর্ষে ফুলের হলদে জৌলসে হাসিয়া উঠিয়াছিল। মনে হইয়াছিল কে বুঝি তিতাসের কাঁধে নকশা করা উড়ানি পরাইয়া রাখিয়াছে। অর্বাচীন গরুগুলি পাছে তাতে মুখ দেয়, তার জন্য কত না ছিল সতর্কতা। এখন এপারে উঠিয়া গায়ের জল মুছিতে মুছিতে চারিদিকে আঁধার হইয়া আসে। আঁধারে সব একাকার। গরু কোথায় মুখ দিবে? দিনের শ্রমে শ্রান্ত গরু, আর শ্রান্ত এই 2 জন মানুষ। সারাদিন অসুরের বল নিয়া খেতে খাটিয়াছে, এবার বাড়িতে যাইবে। তাই এই ব্যস্ততা। কিন্তু কার বাড়িতে যাইবে? তাদের প্রভু জোবেদ আলীর বাড়িতে, নিজের বাড়িতে নয়। পাখিরাও এ সময় নিজের বাসায় যায়। তারা যাইবে মুনিবের বাড়িতে। গিয়া গোয়ালে গরু বাঁধিবে, ঘাস কাটিবে, মাঠ দিবে, খৈল ভুসি দিবে। যোদ্ধার চাষির বাড়িতে কত কাজ। এটা সেটা টুকিটাকি কাজ করিতে করিতে 1000 গন্ডা কাজ হইয়া যায়। প্রকাণ্ড উঠান, 4 ভিটায় বড় বড় 4টা ঘর। বাহিরের দিকে গোয়াল শুদ্ধ আরও 3-4টা ঘর। দড়ি পাকানো হইতে বেড়া বাঁধা পর্যন্ত এই এত বড় বাড়িতে কত কাজ যে এই 2 জনের জন্য অপেক্ষা করিয়া থাকে। কাজ করিতে করিতে রাত বাড়িয়া চলে। এক সময় ডাক আসে, অ করমালি, অ বন্দে আলী, খাইয়া যাও। খাওয়ার পর কাঁধে গামছায় মুখ মুছিতে মুছিতে পথে নামিয়া বন্দে আলী বলে, ভাই করমালি, নিজে তো খাইলাম ঝাগুর মাছের ঝোল। আমার ঘরের মানুষের 1 মুঠো শাক ভাত আজ জুড়ল নি কি জানি। করমালি বলে, বন্দালি ভাই, কইছ কথা মিছা না। তোমার আমার ঘরের মানুষ। তোমার আমার ঘরই নাই, তার আবার মানুষ। দয়া কইরা রাইতে থাকতে দেয়, থাকি। ফজরে উঠা মনিবের বাড়ি গিয়া ঘুমের অলস ভাঙি। ঘরের সাথে এই সম্বন্ধ। কি খায় কি পিন্দে কোনোদিন নি খোঁজ রাখতে পারছি। তা যখন পারছি না, তখন তোমার আমার কিসের ঘর আর কিসের মানুষ। বন্দে আলী খানিক ভাবিয়া নিয়া বলে, বেবাকই বুঝি করমালি ভাই। তবু মুনিবের ঘরে পঞ্চ সামগ্রী দিয়া খাইবার সময় ঘরের কথা মনে হয়। গলায় ভাত আটকাইয়া যায়, আর খাইতে পারি না। শুনিয়া করমালি বলে, আমার কিন্তু তাও মনে পড়ে না। আগে মাঝে মাঝে পড়ত।
এখন দেখি পড়ে না যে, এটাই ভালো। একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়িয়া বন্দেয়ালি বলে, সারাদিনের মেহনত নাস্তানাবুদ হইয়া ঘরে যাই, গিয়া দেখি ছিঁড়া চাটাইয়ে শুইয়া আছে। ঝুপ কইরা তার পাশে শুইয়া পড়ি, জাগাই না। একদিন তার একখানা হাত আইয়া আমার বুকের উপর পইড়া যায়। হাতখানা হাতে লইয়া দেখি কি শক্ত, কড়া পড়েছে, পরের বাড়ির ধান ভানতে ভানতে। করমালির বউ ধান ভানে না, লোকের বাড়ি বাড়ি কাঁথা সেলাই করিয়া দেয়। কাঁথা সেলাইয়ের ধুম পড়িয়াছে, তার মোটে অবসর নাই। ডান হাতের সূচের ফোঁড় বাঁ হাতের আঙুলের ডগায় তুলিতে তুলিতে আঙুলে হাজার কাটাকুটি দাগ পড়িয়াছে। করমালি প্রায়ই ঘরে গিয়া দেখে বিছানা খালি। একটু বিমর্ষ হাসি হাসিয়া করমালি বলিল, বন্দেয়ালি ভাই, তুমি তো গিয়া দেখো বউ ঘুমাইয়া রইছে। আমি ছিঁড়া খাঁতায় গাও এলাই দিয়া পথের পানে চাইয়া থাকি, সে তখন পরের বাড়ির কাঁথা সেলাই করে, আর সেই সুইচের ফোঁড় আমার বুকে আইসা বিধে। আর আইতে আইতে রাইত গইন হয়, আগ আন্ধাইরা রাইত। দেখি আন্ধাইর গিয়া চাঁদ উঠছে, ভাঙা বেড়ার ফাঁক দিয়া রোশনি ঢুকে, কেডায় যেমন ফক ফক কইরা হাসে। কথা শেষ হইলেও করমালির মুখের ম্লান হাসিটুকু মিলিয়া যায় না। বন্দেয়ালির বুক ছাপাইয়া আর একটা দীর্ঘ নিঃশ্বাস বাহির হয়। কোনো রকমে সেটা চাপা দিতে দিতে বলে, করমালি ভাই, আছো ভালো, কামে কাজে থাকো, খাও দাও, তার কথা মনে পড়ে না। মনে পড়ে খালি শুইবার সময়। আমার হয়েছে বিষম জ্বালা, উঠতে বইতে খালি মনে হয় তারে আমি দুঃখ দিতাছি, একটু সুখ না, শান্তি না। আমরা কি অভাগ্যা ভাই করমালি। করমালি প্রায় দার্শনিক নির্লিপ্ততার সঙ্গে বলিল, আমার ভাই অত কথায় কথায় শ্বাস পড়ে না। তুমি আমি বড় মুনিবের কাম করি, ভালো খাই, বউরা ছোট মুনিবের কাম করে, ভালো খাইতে পারে না। আমরার জমি নাই, জিরাদ নাই, পরের জমি চইয়া জান কাবার করি। যদি জমি থাকতো তাহলে বউরা নিজের ঘরে খাটতো, তোমারে আমারে মুনিবের মতো দেখত। বন্দেয়ালির মন এই ধরনের চিন্তায় সায় দেয় না। সে ভাবে করমালির প্রেমিক মন বড় নিষ্ঠাহীন, তার তাতে স্ত্রীর প্রতি প্রেম ভালোবাসা এসবের বুঝি কোনো দাম নাই। হ্যাঁ, দাম নাই তো। তার মতো ভূমিহীন চাষির কাছে এসবের কোনো দাম নাই। জীবনে যদি বসন্ত আসে তবেই এসবের দাম চোখে ধরা পড়ে। তাদের জীবনে বসন্ত আসে কই? আসে বসন্ত, এই সময় মাঠের উপর রং থাকে না। তিতাসের তীর ছুঁইয়া যাদের ঘরবাড়ি তারা জেলে, তিতাসে মাছ ধরিয়া তারা বেচে খায়। তাদের বাড়ি পিছু একটা করিয়া নৌকা ঘাটে বাঁধা থাকে। বসন্ত তাদের মনে রঙের মতন জাগায়। বসন্ত এমনই ঋতু। এই সময় বুঝি সকলের মনে প্রেম জাগে, জাগে রঙের নেশা। জেলেরা নিজে রং মাখিয়া সাজে, তাতেই তৃপ্তি পায় না। যাদের তারা প্রিয় বলিয়া মনে করে তাদেরও সাজাইতে চায়, তাতেও তৃপ্তি নাই। যাদের প্রিয় বলিয়া মনে করে তারাও তাদের এমনি করিয়া রং মাখাইয়া সাজাক, তাই তারা চায়। তখন আকাশে রং, ফুলে ফুলে রং, পাতায় পাতায় রং। রং মানুষের মনে মনে। তারা তাদের নৌকাগুলিকেও সাজায়। বউ ঝিরা ছোট থলিতে আবির নেয়, আর নেয় ধান দুর্বা। জলে পায়ের পাতা ডুবাইয়া থালিখানা আগাইয়া দেয়। নৌকাতে যে পুরুষ থাকে সে থালির আবির নৌকার মাঝে গুড়ায় আর গুলোইয়ে নিষ্ঠার সহিত মাখাইয়া দেয়। ধানদুর্বাগুলি 2 আঙুলে তুলিয়া ভক্তি ভরে আবির মাখানো জায়গাটুকুর উপর রেখে দেয়। এই সময়ে বউ জোগাড় দেয়। সে আবিরের রাগে তিতাসের বুকেও রঙের খেলা জাগে। তখন সন্ধ্যা হইবার বেশি বাকি নাই, তখনও আকাশ বড় রঙিন। তিতাসের বুকের আরশিতে যে আকাশ নিজের মুখ দেখে সেই আকাশ। চৈত্রের খরার বুকে বৈশাখের বাউল বাতাস বহে। সেই বাতাস বৃষ্টি ডাকিয়া আনে। আকাশ কালো মেঘ গর্জায়। নাঙল চষা মাঠ ময়দানে যে ঢল হয়, খেদ উপচাইয়া তার জল ধারাস্রোতে বাহিয়া তিতাসের উপর আসিয়া পড়ে।
মাঠের মাটি মিশিয়া সে জলের রং হয় গেরুয়া। সেই জল তিতাসের জলকে 2-1 দিনের মধ্যেই গৈরিক করিয়া দেয়। সেই কাদামাখা ঠান্ডা জল দেখিয়া মালদের কত আনন্দ, মালদের ছোট ছোট ছেলেদেরও কত আনন্দ। মাছগুলি অন্ধ হইয়া জালে আসিয়া ধরা দেয়। ছেলেরা মায়ের শাসন না মানিয়া কাদা জলে দাপাদাপি করে। এই শাসন না মানা দাপাদাপিতে কত সুখ, খরার পর শীতের মাঝে গা ডুবাইতে কত আরাম।